এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনাম ওয়াংচুক, তিনি একদিকে যেমন বিজ্ঞানী, অন্যদিকে সমাজ সংস্কারক এবং এডুকেশনালিস্ট, এবং পাশাপাশি পরিবেশ নিয়ে একাধিক কাজকর্ম অতীতে করেছেন। এবং আপনারা সকলেই জানেন তাকে নিয়ে বিখ্যাত সিনেমা 3 ইডিয়টসও কিন্তু তৈরি হয়েছে। এবার সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে একাধিক নতুন বিতর্কের সূত্রপাত, এবং আজকে সোনাম ওয়াংচুকের এই অনশনের কাহিনী নিয়ে পশ্চিমের একাধিক মিডিয়া সেটা কিন্তু তারা প্রচার করছে এবং ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলার চেষ্টা করছে। এবার সোনাম ওয়াংচুক যে দাবিগুলো করেছেন সরকারের কাছে, সেই দাবিগুলো সরকার কতটা মানবে কি মানবে না তা অনেক পরের বিষয়, কিন্তু তিনি যে দাবিগুলি করেছেন তার মধ্যে অন্তত এমন দুটি দাবি লুকিয়ে আছে যা সরাসরি ভারতের সুরক্ষার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাও সরকার আজকে ঘোষণা করে দিয়েছে এই অনশনের সময়ের মধ্যেও লাদাখকে নিয়ে নতুন কনস্টিটিউশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক ভারত সরকার করতে রাজি, এবং ভারত ঠিক সেটাই করছে। আজকের এই ভিডিওতে ডিটেলিং এ আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা সমস্ত ভারতীয়দের জানা উচিত বলে আমার মনে হয়, এবং কেন্দ্রীয় সরকার আজকে দুপুরে কি সিদ্ধান্ত নিল সেটাও কিন্তু সকলের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আপনারা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারেন। আজকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর্টিকেল 371 এর নতুন করে ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে, এবং 371 এর আন্ডারে যে ABCD বিভিন্ন পর্যায় আছে তার মধ্যে লাদাখকে ইনক্লুড করার কথা ভারত সরকার ভাবছে। 371 আর্টিকেল কি সেটাও আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। এই 371 ফ্রেমওয়ার্কে মানে ইনক্লুড করা লাদাখকে তা 6 শিডিউলে অন্তর্ভুক্ত করো না হলেও আজকে 6 শিডিউলের যে প্রভিশন কিছু আছে সেই প্রভিশনগুলোকে মাথায় রেখে লাদাখের জন্য নতুন করে কনস্টিটিউশনকে ডেভেলপ করা হবে, যা কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে আশ্বাস দিয়েছে। এবং আজকে লাদাখের চিফ সেক্রেটারি আজকে লাদাখের প্রতিনিধি দল এবং সেই অঞ্চলের একাধিক ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর তা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। লাদাখের ইতিহাসটা এক্ষেত্রে জানা প্রয়োজন। দেখুন, স্বাধীনতার আগে লাদাখ ছিল ইন্ডিপেন্ডেন্ট হিমালয়ান কিংডমের একটি পার্ট। পরবর্তীকালে 1834 সালে দোগরা জেনারেল পরবর্তী জোরায়াত সিং তিনি যখন লাদাখকে অধিগ্রহণ করেন তখন এই লাদাখ জম্মু কাশ্মীরের অংশ হয়ে যান, এবং 1947-এর পরে লাদাখ কিন্তু জম্মু কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এই লাদাখ জম্মু কাশ্মীরের অংশ হয়ে যাওয়ার পর লাদাখকে কিন্তু চালনা করা হতো শ্রীনগর থেকে, অর্থাৎ সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম পরিচালনা করা হতো জম্মু কাশ্মীরের নির্দিষ্ট একটি জায়গা থেকে। লাদাখ পরিষ্কারভাবে বহুবার অভিযোগ করেছে যে লাদাখ একটি সেপারেট এন্টিটি হলেও তাদেরকে কিন্তু জম্মু কাশ্মীর থেকে যেহেতু সরকার চলতো আলাদা করে গুরুত্ব দেওয়ার জায়গা থাকতো না, ফলে লাদাখ বরাবরই বলতো তাদেরকে ইউনিয়ন টেরিটরি আলাদা করে বানানো হোক। 5ই আগস্ট 2019 সালে জম্মু এবং কাশ্মীরকে ডিঅর্গানাইজড করার জন্য একটি অ্যাক্ট, যার নাম জম্মু কাশ্মীর ডিঅর্গানাইজেশন অ্যাক্ট নিয়ে আসা হয়। সেই অ্যাক্ট অনুযায়ী লাদাখকে ইউনিয়ন টেরিটরির আন্ডারে নিয়ে আসা হয়, এবং এই লাদাখকে কেন্দ্র করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি করা হবে সেই রকমও কিন্তু চিন্তাভাবনা করা হয়েছিল। পরবর্তীকালে লাদাখকে ইউনিয়ন টেরিটরি করা হয়, কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো গুরুত্ব কিন্তু সে সময় দেওয়া সম্ভব হয়নি। জম্মু এবং কাশ্মীরকে কেন্দ্র করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয়, অর্থাৎ সেখানকার মানুষ ভোট দিতে পারেন। ইউনিয়ন টেরিটরি হওয়ার পরেও সেখানকার মানুষ সরকার নির্বাচন করতে পারেন, কিন্তু লাদাখ কিন্তু সে অর্থে ভোট দানের যে প্রসেস সেটা থেকে বিরত থেকে যায়। এখন ইস্যুগুলো কি তৈরি হয়েছে সকলে জানা প্রয়োজন। প্রথমত, আজকের দিনে দাঁড়িয়ে লাদাখ দাবি করছে যে তাদের রাজ্যে কোনো বা তাদের যে অংশ সেখানে কোনো অ্যাসেম্বলি নেই, অর্থাৎ সেই অ্যাসেম্বলি না থাকার জন্য তাদের লাদাখের কোনো প্রতিনিধি লাদাখের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হতে পারে না। ফলে জম্মু এবং কাশ্মীর যা করে সেটাকেই কার্যত মেনে নিতে হয়, যা লাদাখ আর মানতে রাজি নয়। পাশাপাশি লাদাখ এখন ডেমোগ্রাফিক্যাল একটা চেঞ্জের ভয় পেতে শুরু করেছে। লাদাখ মনে করছে যে বাইরে থেকে বিশাল পরিমাণের লোক লাদাখে এখন ঢুকছে, তারা জমি কিনবে, ফলে লাদাখের যে জনসংখ্যার পরিবর্তন সেটা লাদাখের ভবিষ্যৎকে বড়সড় বিপদে ফেলতে পারে। পাশাপাশি এই মুহূর্তে লাদাখের যে পপুলেশন তা হলো মোটে 3 লাখ।
এবং তার মধ্যে ম্যাক্সিমামই হলো শিডিউল ট্রাইব। ফলে তারা এখন চিন্তায় যে এই লাদাখের যেভাবে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনে লাদাখের যে আইডেন্টিটি, লাদাখের যে কালচার, তা পরিবর্তন হয়ে যেতে পারে। পাশাপাশি লাদাখ পরিষ্কারভাবে ভাবছে যে গভর্নমেন্ট জবও ক্রমশ লাদাখে কমতে শুরু করেছে, এবং যে গভর্নমেন্ট জব বর্তমানে লাদাখে বর্তমান আছে, তো সেগুলো আউটসাইডাররা নিয়ে নিতে পারে। অর্থাৎ এই মুহূর্তে একটি ইন্ডিপেন্ডেন্ট পাবলিক সার্ভিস কমিশন বানানো উচিত, এবং যারা ডোমিসিয়াল বেসড নিয়োগ দেবে, অর্থাৎ লাদাখের যে জনজাতির যে সুরক্ষা সেটা বজায় থাকবে। এবং পঞ্চম যে ইস্যু, তা হলো এনভায়রনমেন্টাল ইস্যু, যেটা নিয়ে সোনাম ওয়াংচুকরা দিনের পর দিন লড়াই করছেন। অর্থাৎ লাদাখে গ্লেসিয়ার গলছে, ওয়াটার পিউরিফিকেশন একটা বড় ইস্যু। সব মিলিয়ে তারা এখন কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রধান 5টি দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছে। লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা এই মুহূর্তে 4টে নতুন দাবিকে সামনে রেখে লাদাখকে এক আন্দোলনের কেন্দ্রস্থল হিসাবে পরিণত করেছে। প্রথমত, তাদের প্রয়োজন লাদাখকে স্টেটহুড দিতে হবে, অর্থাৎ একটা সেপারেট রাজ্যের একবার তকমা তারা চাইছে। দ্বিতীয়ত, 6 শিডিউলের অন্তর্গত লাদাখকে করতে হবে। এই 6 শিডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নিয়ে সোনাম ওয়াংচুকও দিল্লিতে কিন্তু এখন অনশন করছেন। 6 শিডিউল নর্থ ইস্টের 10টি আলাদা রিজিয়নকে কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়েছে, যাদের মধ্যে অটোনমাস কাউন্সিল তৈরি হয়েছে। তারা সেই জায়গাগুলোর কালচারকে বাঁচিয়ে রাখার জন্য কিছু সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেন। লাদাখও এখন চাইছে 6 শিডিউলের অন্তর্গত তারা যেন হতে পারে, যেন তারা তাদের অটোনমিকে বজায় রেখে কেন্দ্রীয় সরকারের বাধাকে উপেক্ষা করে তারা তাদের রিজিয়নের জন্য ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি তারা চাইছে কনস্টিটিউশনাল সেফগার্ড, অর্থাৎ বাইরের রাজ্য থেকে লোক এসে এই অঞ্চলে জমি কিনতে পারবে না, একাধিক কালচারাল চেঞ্জ হবে না, ডেমোগ্রাফিক বদল হবে না, তা তারা চাইছে। 4 নম্বর চাইছে তারা সেপারেট পিএসসি, অর্থাৎ লোকাল এমপ্লয়মেন্ট প্রোটেকশন। এবার সরকার এই মুহূর্তে লাদাখকে কেন রাজ্য বানাতে রাজি নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এর সঙ্গে দেশের সুরক্ষা কিন্তু জড়িয়ে আছে। প্রথমত, লাদাখ এমন একটা জায়গায় অবস্থিত যার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন ও পাকিস্তান, এবং লাদাখের একদম কাছে সিয়াচেন গ্লেসিয়ার, গালোয়ান ভ্যালি এবং প্যাংগং সো। ফলে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান এই লাদাখে মজুদ আছে, যে উপাদানের উপর ভিত্তি করে এই মুহূর্তে ভারত, চীন কিংবা ভারত পাকিস্তান যে কোনো মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ফলে এই মুহূর্তে ভারত এই অঞ্চলে চাইছে স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, অর্থাৎ ভারতের সেনাবাহিনীর পূর্ণ শাসন এই অঞ্চলে রাখা প্রয়োজন। কারণ যে কোনো মুহূর্তে রাজ্য হয়ে গেলে, রাজ্য পুলিশের হাতে যদি অধিকার চলে যায়, চীন কিংবা পাকিস্তানের মতো শত্রুপক্ষ লাদাখকে সামনে রেখে বড়সড় আক্রমণও ঘটাতে পারে। আপনারা গালওয়ান ভ্যালি ইনসিডেন্ট তো দেখেইছেন, মনেই আছে। এবং এই যে প্যাংগং টিসো, এবং সেখানেও কিন্তু 2020 সালে আগস্ট মাসে ভারত ও ভারত ও চীনের সংঘাত আসন্ন হয়ে পড়েছিল। ফলে লাদাখ এমন একটা সেন্সিটিভ জায়গায় অবস্থিত, যা কোনো অবস্থাতেই কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা হারাতে চাইছেন, এবং ভারতের সেনাবাহিনী কোনো অবস্থাতেই সিকিউরিটি কনসার্নেও লাদাখকে আলাদা রাজ্য করতে রাজি হচ্ছে না। পাশাপাশি এই মুহূর্তে সিকিউরিটি ভারত সরকারের কাছে ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যাচ্ছে লাদাখকে কেন্দ্র করে। এবার 6 শিডিউলে কেন ভারত এই লাদাখকে ঢোকাতে রাজি নয়? দেখুন, এই 6 শিডিউলড এটি নর্থ ইস্টের জন্য স্পেশালি তৈরি হয়েছিল। এবার 6 শিডিউলের অন্তর্গত যে সকল ছোট্ট ছোট জায়গাগুলি আছে, তারা নিজস্ব অটোনমাস কাউন্সিল তৈরি করতে পারে, তাদের নিজস্ব কালচারকে বাঁচিয়ে আইন প্রতিষ্ঠা করতে পারে। এবার লাদাখকে যদি 6 শিডিউল করে দেওয়া হয়, কালকে ভারতবর্ষের বহু রাজ্যই 6 শিডিউলের ডিমান্ড করতে পারে। কারণ বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম কালচার, সবাই যদি বলে আমরা আমাদের কালচারটাকে বাঁচানোর জন্য নিজেদের মতো আইন প্রতিষ্ঠা করবো এই নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে, তাহলে ভারত সরকার তো নিঃসন্দেহে সমস্যায় পড়বে। তো ভারত পরিষ্কারভাবে বলছে যে 6 শিডিউলে লাদাখকে অন্তর্গত করা যাবে না, কিন্তু লাদাখকে স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট এনে আর্টিকেল 371 এর অন্তর্গত করা হবে, যা ভারতবর্ষের বহু রাজ্যে করা হয়েছে। যেমন ধরুন মহারাষ্ট্র, 371 এই মুহূর্তে বলবৎ আছে, যেখানে মহারাষ্ট্রের নির্দিষ্ট সমস্যাটাকে হাইলাইট করে একটা আর্টিকেল বা একটা কনস্টিটিউশনাল প্রোটেকশন মহারাষ্ট্র পায়। 371 নাগাল্যান্ডে কিন্তু করা হয়েছে। নাগাল্যান্ডের যারা উপজাতি আছে তাদেরকে রক্ষা করার জন্য সরকার সংবিধানকে বদলে এইখানে নির্দিষ্ট অটোনমাস কিছু আইন বলবৎ করতে পারে। লাদাখকেও ভারত সেই পার্টিকুলার বিষয় কিন্তু ঢোকাতে চাইছে। সরকারের পক্ষ থেকে 3টে প্রপোজালও দেওয়া হয়েছে লাদাখিদের।
প্রথমত ইউটি লেভেল ইলেকটোরাল বডি, বলা হয়েছে যে এখানে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত না করা গেলেও এই অঞ্চলে একটি ইলেক্টেড বডি তৈরি করবে কেন্দ্রীয় সরকার, এবং সেই বডিতে ধরুন 5 থেকে 6 জন প্রতিনিধি থাকবে, তারা ডিস্ট্রিক্ট কাউন্সিলেরও মাথার উপর থাকবে, তারাই লাদাখকে চালাবে এবং সেখানে লাদাখিদেরও প্রতিনিধি থাকবে। ফলে লাদাখ যেরকম ভাবে চলতে চাইবে তারা সেইভাবেই চালাবে। অর্থাৎ নির্বাচন না করে কিভাবে পুরো প্রসেসটাকে সংগঠিত করা যায় সেই চেষ্টাই ভারত সরকার এখানে করছে। পাশাপাশি দ্বিতীয় যে প্রপোজাল করা হয়েছে তা হলো এই মুহূর্তে লাদাখের 2টো ডিস্ট্রিক্ট আছে, নতুন আরো 5টি ডিস্ট্রিক্ট তৈরি করা হবে, 7টি ডিস্ট্রিক্ট অটোনমিক হিল কাউন্সিলের অধীনে চলে যাবে। এই 7টি ডিস্ট্রিক্ট অটোনমিক হিল কাউন্সিলে চলে যাওয়ার পরে এই ডিস্ট্রিক্টগুলোর লোকাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট সমস্ত কিছুই দেখবে এই অটোনমিক হিল কাউন্সিল। ফলে লাদাখ বারবার যে বলছে প্রতিনিধি নেই, সেই সমস্যাটাও কিন্তু মিটবে, যা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রপোজ করা হয়েছে। পাশাপাশি কনস্টিটিউশনাল সেফগার্ড কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, অর্থাৎ কেন্দ্র লাদাখ যে ভয় পাচ্ছে সেই ভয়টাতে যেন তার না পায় তা নিয়ে তৎপরতা দেখাচ্ছে। লোকাল লেভেলেই পুরো প্রোটেকশনটি থাকবে, মানে বাইরে থেকে কেউ এসে জমি কিনতে পারবে না, কালচারাল চেঞ্জ হবে না, ডেমোগ্রাফিক বদল হবে না, এবং শিডিউল ট্রাইব যারা আছেন তাদেরকে কোনো রকম ভয় ভীতির মধ্যে কাটাতে হবে না, সেই চেষ্টাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ পুরো বিষয়টাই আলোচনার রেগুলারলি হচ্ছে এবং পুরো বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে। এবং আজকে কেন্দ্রের পক্ষ থেকে সেই ঘোষণাও করা হলো যে আর্টিকেল 371 এর অধীনে লাদাখকে ইনক্লুড করা হবে, যেন এই সাময়িক যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিতর্ক আপাতত মিটে যায়। কিন্তু কোনো অবস্থাতেই দেশের যে সুরক্ষা, সেই সুরক্ষার সঙ্গে ছেলেখেলা খেলতে নারাজ কেন্দ্রের সরকার, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় লাদাখ অবস্থিত। পাকিস্তান এবং চীন বর্ডার, পাশাপাশি এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার লাদাখে ইনবিল্ড আছে যেগুলো শত্রুপক্ষের হাতে চলে গেলে ভারতের সার্বভৌমত্বের কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যাবে, ধাক্কা খেয়ে যাবে। ফলে সব মিলিয়ে একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে। অনশন সোনাম ওয়াংচুক নিঃসন্দেহে উইথড্র করবেন, হয়তো ভবিষ্যতে করা উচিত, এবং আমার দৃঢ় বিশ্বাস এই অবস্থায় আলোচনার মাধ্যমে পুরো প্রক্রিয়াটার একটা সমাধান সূত্র খুঁজে বার করতে হবে দুপক্ষকেই। বিদেশি মিডিয়া এই ঘটনাগুলোকে যেভাবে প্রচার করছে তাতে ভারতের সম্মান খুব একটা বাড়ছে বলে আমার মনে হয় না। সেই অবস্থায় দাঁড়িয়ে দুপক্ষকেই যেন ভারতের সম্মানের কথা মাথায় রেখে পুরো বিষয়টা সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়, সেই চেষ্টা করা আশু কর্তব্য। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।